ইসমামের পাত্রী? আরও কয়েকজন দেখেছি। এবার দেশে ফিরলেই ধরে বেঁধে বিয়ে করিয়ে দিব। আলো আমতা আমতা করে বলে, ওর পারমিশন না নিয়ে এভাবে মেয়ে দেখা ঠিক হচ্ছে? রেগে যাবে যে আপনার উপর। আর কি করব, সারাদিন দেবদাসের মতো ঘুরে বেড়াবে, এটা দেখব? কি জানি কোথাকার এক শাকচুন্নির পাল্লায় পড়েছিল। কত ভালো ভাইটা আমার, খুব ভালোবাসতো ওই শাকচুন্নিটাকে। দেশে এসেছিল আমাকে দিয়ে বিয়ের প্রস্তাব দেবে বলে, এসে দেখে শাকচুন্নি বিয়ে করে দিয়েছে। আলো চুপচাপ তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন বলতে থাকে, আমার ওই মেয়েটাকে একবার দেখার খুব ইচ্ছা। আমার ভাইকে রিজেক্ট করে বিয়ে করে নেয়। নিশ্চয়ই আরও বড়লোক ছেলে পেয়েছে, তাই বিয়ে করে নিয়েছে। আজকালকার মেয়েগুলো প্রচণ্ড লোভী। আলোকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে শামিন তাকে কাছে টেনে নেয়। প্রসঙ্গ পাল্টে বলে, কি হয়েছে, কি ভাবছো? কিছু না। অস্ফুট স্বরে জবাব দেয় আলো। শামিন আলোর কপালে একটা চুমু এঁকে দিয়ে পাঞ্জাবি গায়ে চাপিয়ে ঘর থেকে বের হয়। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। আলো কখনোই এত বড় সত্যিটা এই লোকটাকে জানতে দিতে চায় না, ভুল করেও না। সহ্য করতে পারবে না এই লোকটা। শামিনকে গাড়ি থেকে নামতে দেখে পার্টি অফিসের সবাই খুশি হলেও খুশি হয় না জাবির। সে এক পলক তাকিয়ে আবারও ফোন ঘাঁটতে থাকে। পার্টির জরুরি আলোচনায় আজ উপস্থিত নেই কবির আলমগীর। শামিন এগিয়ে যেতেই জেনারেল সেক্রেটারি ইসহাক খাঁ বলে ওঠে, এত দেরি? আগে তো তোমাকে আগে পেয়ে যেতাম মিটিংয়ে। শামিন ম্ল্যান হেসে কিছু একটা বলতে যাবে, তখনই জাবির পাশ থেকে বলে ওঠে, কাউকে বেশি প্রশংসা করলে তার এভাবেই অবনতি হয়। ইশাক আঙ্কেল। শামিন শীতল চোখে জাবিরের দিকে তাকায়, তারপর ঠান্ডা গলায় বলে, তুই হঠাৎ এলি যে? মেয়ে নাচিয়ে সময় পাস পার্টির কাজ করার? ফোন রেখে জাবির শামিনের দিকে তাকায়, তারপর বলে ওঠে, ভুল বললি, আমি নিজেই কিছুই মনে করিনি। এটা তো জনগণের কাজ, তারাই আমাকে হয়তো বা কিছু একটা মনে করে, তাই আমি মেয়র। আর তুই দলের ক্রীড়া সম্পাদক হয়ে দলের ফান্ড থেকে টাকা সরিয়ে বাজারি মেয়েদের মুচড়া দেখিস। থাইল্যান্ড যাস। জাবির কিছু বলতে চেয়েও পারে না। শামিনকে সে চেনে, এখানে তর্কাতর্কি করলে কিছু হবে না, উল্টে তার মুখোশ খুলে যাবে। শামিন ইসহাকের দিকে তাকিয়ে বলে, একজন মেয়রের অনেক কাজ থাকে আঙ্কেল। ফান্ড থেকে কে কখন টাকা সরালো সেটা নিয়ে আলোচনা পর্যালোচনা করলে তো হবে না। সেসব করার জন্য পুলিশ আছে, সাংবাদিক আছে, তাদেরকে এই কাজটা করতে দিন না। ইসহাক চিন্তিত ভঙ্গিতে বলে, এতগুলো টাকা শামীম, একেবারে দলের নাম ডুবে যাবে। বুঝলাম। তোমার শ্বশুরকে বলে একটু বুঝিয়ে নিউজটা এখন রিটার্ট করেছে, কোথায় সহজ করছে যাবে, তা না করে এখনো খাচ্ছে। শামিন ইসহাকের দিকে তাকাতেই ইসহাক একটা ঢোক গিলে ফেলে। ঘুরে ঘুরে মিটিংয়ের প্রত্যেকটা লোককে একবার দেখে নিয়ে শামিন ঠান্ডা গলায় বলে, যে যে অকাজটা করেছে তাদের সবাইকেই দাম দিতে হবে। অকাজটা করার আগে দ্বিতীয়বার ভাবা উচিত ছিল। শামিন চলে গেলে জাবির বিরক্ত ভঙ্গিতে ইসহাকের দিকে তাকিয়ে বলে, ফোনের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে আছে শামিন। মহারানীর কোনো পাত্তা নেই। অবশ্য বাপের বাড়ি গেলে মেয়েরা এমন করে। তখন স্বামী দিয়ে কি করে? যাওয়ার সময় একবার শামিনকে যাওয়ার জন্য সাধলও না। শামিন কি হ্যাংলা নাকি প্রত্যেকবার স্বামীনই সেদে সেদে যাবে? কখনোই না। স্বামী ইয়াসারের আত্মসম্মান আছে। ফোনের রিংটন বেজে উঠতেই শামিন ফোনের দিকে তাকায়। ভেবেছিল আলোর ফোন, কিন্তু ফোন এসেছে সিম কোম্পানি থেকে। বিরক্ত ভঙ্গিতে শামিন মুখে কারান্ত শব্দ করে। শামিনের কোলে জামিলের ছেলে জাহিন। সে এসেছে জামিলার হেনার বাড়িতে। হেনা এসে জাহিনকে শামিলের কোল থেকে নিয়ে নেয়। শামিন ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ উসখুস করে আলোকে ফোন দেয়। ফোনটা রিসিভ করে আলো কানে ধরে চুপ করে থাকে। শামিন গম্ভীর কণ্ঠে বলে, খেয়েছো? হ্যাঁ, আপনি? খেয়েছি জামিলের বাড়িতে। কেমন আছে জমিল ভাইয়ের ছেলেটা? ভালো। আলো চুপ হয়ে যায়। শামিন প্রচন্ড বিরক্ত হচ্ছে। দুটো রোম্যান্টিক কথা বলতে জানে না এই মেয়ে। হয় চুপ করে থাকবে, নয়তো এমন কথা বলবে যাতে শামিনের কলিজা পর্যন্ত পুড়ে যায়। কয়েক মুহূর্ত পরে আলো বলে ওঠে, কি হলো, চুপ করে আছেন যে? কিছু না, রাখছি।
শামিন ফোন কেটে দেয়। আলো চুপচাপ বসে আছে। এমন অদ্ভুত আচরণ করলো কেন লোকটা? কিছুক্ষণ পরে আবারও ফোন দেয় শামিন। আলো আবারও ফোন রিসিভ করে বলে, কি হলো বলবেন তো, কি হয়েছে? এমন অদ্ভুত আচরণ করছেন কেন? কিছু না, রাখছি। ফোন কেটে দেয় শামিন। আলোর এবার প্রচণ্ড মেজাজ গরম হয়ে গিয়েছে। কিছু বলছেও না, এমন উদ্ভট আচরণ করছে। শাশুড়ি মা এই লোকটাকে পেটে নিয়ে কি খেয়েছিল? আপাত মস্তক পাগল একটা লোক। সন্ধ্যা থেকে কিছুক্ষণ পরপর শামিন আলোকে ফোন দিচ্ছে। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিচ্ছে। আলো না পারছে বাপের বাড়িতে আসা কোনো অতিথিকে সময় দিতে, না পারছে একটু পড়াশোনা করতে। এমন ব্যক্তিত্ববান মানুষের থেকে এমন উদ্ভট আচরণ মেনে নেওয়া যায় না। একবার ইচ্ছে করলো ফোনটা সুইচ অফ করে দেবে, কিন্তু ওই লোককে বিশ্বাস নেই। দেখা যাবে আব্বু আম্মুর নাম্বারে ফোন দিতে শুরু করবে। কিছুক্ষণের জন্যে ফোন দেওয়াটা থেমেছে। রাত তখন প্রায় 12টা। আলোদের বাড়ির সবাই রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। পুরো বাড়ি নিস্তব্ধ। আলোর চোখ দুটো বেশ লেগে যাচ্ছিল। হঠাৎ করে ফোনটা বেজে ওঠে আবার। হাই খোদা বলেই আলো ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে ধরে বলে, হাই খোদা, এখনো ঘুমাননি? শামিন চুপ করে আছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আপনি কি কাল আসতে চাচ্ছেন মেয়র সাহেব? শামিন কয়েক মুহূর্ত নীরব থেকে বলে ওঠে, দরজা খোলো, আমি এসে গিয়েছি। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসে। ওই পাগল লোকটার এমন আচরণে আলো একটুও অবাক হয়নি। চুলে খোপা বাঁধতে বাঁধতে দ্রুত পায়ে হেঁটে গিয়ে সদর দরজা খুলে দেয়। আমিন আলোকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে কিছু না বলে সোজা হেঁটে আলোর শোবার ঘরের দিকে যায়। সদর দরজার ছিটকিনি তুলে দিয়ে আলো শামিনের পিছু পিছু যায়। ঘরে ঢুকে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে শামিন। আলো নিচু স্বরে বলে, আগেই তো আসতে পারতেন, এত ঢং করলেন কেন? আমাকে তো কেউ দাওয়াত করেনি, আমি কি হ্যাংলার মতো চলে আসতাম? মেয়র শামিন ইয়াসার মির্জা হ্যাংলা? হ্যাংলার মতো আসেননি, কিন্তু চোরের মতো ঠিকই এসেছেন। পাড়ার কুকুরগুলো এই জন্যই ঘেউ ঘেউ করছিল আপনাকে দেখে। চোর ভাবছিল ওরা আপনাকে। শামিন চুপ করে থাকে। আলো শামিনের হাতে তোয়ালে ধরিয়ে দিয়ে বলে, গাড়ি কোথায়? মোড়ের মাথায়। জামান কাকার গ্যারেজে রাখতে পারলেন না? এটা আপনাদের মতো ভিআইপি এলাকা না। কাল সকালে গিয়ে দেখবেন গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ির ভেতর কিছু নেই। মেয়রের গাড়ি কেউ ধরবে না। ঠান্ডা গলায় জবাব দেয় শামিন। তারপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়। আলো বিছানা ঠিক করতে করতে বলে, অমন অদ্ভুত আচরণ করছিলেন কি জন্য? আপনার জন্য কাউকে সময় দিতে পারছিলাম না আমি। আপনি কি অবুঝ? স্ত্রী হবার 8 নম্বর শর্ত হচ্ছে মিনিটে মিনিটে স্বামীকে ফোন দিয়ে জিজ্ঞেস করা সে কোথায় আছে, কি করছে। আমার দলের ছেলেদের দেখি ওদের প্রেমিকা কিংবা বউরা ফোন দিতেই থাকে। আলো শামিনের দিকে তাকিয়ে বলে, 8 নাম্বার শর্তের কথা জানতাম না, এরপর থেকে করব। তারপর শামিনের হাত থেকে তোয়ালেটা নিয়ে আলো বলতে থাকে, আমি আসছি মানে? অবাক হয়ে শামিন জানতে চায়। আলো শামিনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমি তো দাদির কাছে থাকবো বলে এসেছি এক রাত। দাদির ঘরে যাচ্ছি আমি। শামিন বাচ্চাদের মতো কাছুমাছু মুখ করে বলে, তো সারাদিন থাকুনি তুমি দাদির কাছে, রাত বিরাতে ওনাকে অসুবিধায় ফেলার কি দরকার? আলো ভীষণ হাসি পাচ্ছে শামিনের মুখের অবস্থা দেখে। সে হাসি চাপিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলে, তাকে সময় দিতে দিয়েছেন আপনি? সারাদিন ফোন দিয়ে দিয়ে আমার মাথা খারাপ করে দিয়েছেন। এখন ঘুমান, আমি আসছি। আলো সত্যি সত্যি চলে যায়। স্বামীর হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ দরজার দিকে। তারপর মুখ ভার করে বিছানায় শুয়ে পড়ে। ঘর থেকে বের হয়ে দরজার এপাশে দাঁড়িয়ে আলো শাড়ির আঁচল মুখে চেপে হাসতে থাকে। মেয়র সাহেবের ভোঁতা হয়ে যাওয়া মুখটা মনে করে বেশ কিছুক্ষণ হেসে নেয়। বেশ হয়েছে, সন্ধ্যা থেকে হাড় চালিয়ে খেয়েছে, এখন একটু শান্তি পাক। দীর্ঘ সময় কেটে যায়। স্বামীর পাশ ফিরে শুয়ে আছে। ঘরের বাতিটা জ্বলছে, দরজাও খোলা। কিছুক্ষণ পরে খট করে দরজা বন্ধ করার শব্দ হয়। শামিন ঘুরে তাকায় না। 2 মিনিট পরে আলো এসে তার পাশে গুটি গুটি মেরে শুয়ে পড়ে। এলে কেন? আলোর দিকে ঘুরে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে জানতে চাই শামিন। আলো নরম গলায় বলে, দাদি বউকে পাঠিয়েছে।
শামিন কোনো কথা বাড়ায় না। আলো কিছুক্ষণ চুপ থেকে বলে, মজা করছিলাম, আমি দাদির ঘরে যাইনি। শামিন নিশ্চুপ। আলো উঠে বসে বলে, ঠিক আছে, আমি এবার সত্যি সত্যি যাচ্ছি। আলো বিছানা থেকে নেমে পড়তে নিলেই শামিন ঘুরে খপ করে আলোর হাত টেনে ধরে। আলো শামিনের দিকে তাকাতেই শামিন আলোকে টেনে নিজের কাছে নিয়ে কপাল কুঁচকে আলোর দিকে তাকিয়ে থাকে। আলো কিছু বলার আগে শামিন বলে ওঠে, স্ত্রী হবার নবম শর্ত জানো? স্বামী কোনো কারণে রেগে গেলে তার রাগ ভাঙাতে হয়। রাগ না ভাঙিয়েই চলে যাচ্ছ। আলো চুপ করে কিছুক্ষণ শামিনের দিকে তাকিয়ে থাকে, তারপর অস্ফুট স্বরে বলে ওঠে, স্ত্রী হবার এত এত শর্ত, স্বামী হবার শর্ত নেই? স্বামীদের বুঝি 7 খুন মাফ? বুঝি কাবিনের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিলেই আর কোনো শর্ত থাকে না তাদের জন্য? কপালের কাছের চুলগুলো এলোমেলো হয়ে আছে আলোর। শামিন মৃদু হেসে চুলগুলো কানের পাশে গুজে দিয়ে আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আছে তো, শর্ত আছে। তবে স্বামী হবার শর্ত একটাই, সেটা হলো সারা জীবন স্ত্রীকে আগলে রাখা, ভালোবাসা, আদর, যত্ন, আহ্লাদে নিজের কাছে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখা। মাথার স্ক্রু ঢিলা হয়ে যাওয়া স্ত্রী ছেড়ে দিতে চাইলেও কখনোই তাকে যেতে না দেয়া। এতটুকু বলে শামিন থামে, তারপর আবার বলে ওঠে, স্ত্রীকে কখনোই বিছানার সৌন্দর্য মনে না করা, বরং স্ত্রীকে বিছানার কোল বালিশ মনে করা। শেষের কথাটা বলে শামিন হেসে ফেলে। আলো তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন হাসতে হাসতে আলোকে আগলে নেয়। আলো মিছি মিছি নিজেকে ছাড়িয়ে নিতে চায় এই পাগল লোকটার থেকে। শামিন আলোকে আরো আগলে নিয়ে আলোর কানে ফিসফিসিয়ে বলে ওঠে, স্ত্রী হবার দশম শর্ত জানো আসিয়া? স্বামী যখন ভালোবাসতে চাইবে তখন তাকে ভালোবাসতে দেয়া, নড়াচড়া না করা। তুমিও করবে না, চুপচাপ থাকো। কথাটি বলে শামিন তার বউয়ের কপালে চুমু খায়, তারপর বলে, এই হচ্ছে মেয়র সাহেবের ভালোবাসা, দিয়েছে তার ভালোবাসা রাশিয়ার কপালে। ঘরের বাইরে থেকে রেহেনা ডেকে যাচ্ছে। এর আগেও 3 বার তিনি ডেকে গিয়েছেন। চতুর্থবারের মতো দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। রেহেনা অবাক হয়ে তাকিয়ে থাকে। স্বামীর নিচু স্বরে সালাম দেয় তার শাশুড়িকে। রেহেনা সালামের উত্তর দিয়ে কিছু বলতে যাবে, তখনই শামিন বলে ওঠে, আলো ফজরের নামাজ পড়ে ঘুমোচ্ছে। রেহেনা অবাক হয়েই তাকিয়ে থাকে। শামিন ওয়াশরুমে ঢোকে। রেহেনা ঘাড় ঘুরিয়ে দেখে আলো বিছানায় ঘুমুচ্ছে। রেহেনা এগিয়ে গিয়ে চেঁচাতে থাকে, এই গাদা মেয়ে ওঠ। আলো পিটপিট করে তাকায়, কপাল কুঁচকে ঘুম ঘুম কণ্ঠে বিরক্তির সাথে বলে, কি হচ্ছে আম্মু? আমি নামাজ পড়েছি, চেঁচিও না। জামাই কখন এসেছে? রাত 12:30টায়। রাতে 12:30টায় এসেছে, তুই আমাকে ডাকবি না? হতভম্ব হয়ে যায় রেহেনা। ডাকলে কি করতে? দই মিষ্টি খাইয়ে বরণ করতে? খেতে কি দিয়েছিলি? ধমকের সুরে বলে রেহেনা। কি খেতে দেব? উনি তো রাতে খেয়ে এসেছেন। রেহেনা মেয়ের গা ছাড়া ভাব দেখে প্রচন্ড বিরক্ত হয়। চাপা স্বরে চেঁচিয়ে বলে, তোর বয়স 1-2 করে 26 বছর হয়েছে, তোর মাথায় কি এখনো বুদ্ধি হবে না? হালকা পাতলা নাস্তা দিসনি? আলো চোখ বড় বড় করে তাকিয়ে বলে, নাস্তা দেব মানে? রাত 12টায় নাস্তা করার সময়? রেহেনা এবার দাঁত খিচিয়ে মেয়ের দিকে তেড়ে যায়। মাথায় গাঁটটা মেরে বলে, হোক রাত 3টা, তুই আপ্যায়ন করবি না নতুন জামাই? আলো উঠে দাঁড়িয়ে বলে, নতুন জামাই বলে আপ্যায়ন করতে হবে? আর পুরাতন জামাইদের কি করে আম্মু? দরজা থেকে ফিরিয়ে দেয়। রেহেনা এইবার রেগে মেয়ের চুল ধরে। স্বামীর ওয়াশরুম থেকে বের হয়ে রেহেনাকে দেখে অবাক হয়ে যায়। রেহেনা লজ্জা পেয়ে মেয়ের চুল থেকে হাত সরিয়ে নেয়। স্বামীন বলতে থাকে, ভালো করে দুটো লাগিয়ে দিন, আমি দিলে আবার নারীর প্রতি সহিংসতা রটে যাবে। এই কাজটা আপনি করুন মা। রেহেনা ম্ল্যান হাসে, তারপর দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরে চলে যায়। জলদি জলদি করে এখন জামাইয়ের জন্য নাস্তা বানাতে হবে। তার এখন দম ফেলবার সময় নেই। স্বামীন আলোর কাছে এসে বলে, শেষমেশ একজনকে পেলাম যে আলো রানীর চুলের মুঠি ধরার ক্ষমতা রাখে। বাহ বাহ, যখন যখন তোমাকে শাস্তি দিতে ইচ্ছে করবে তখন এই বাড়িতে নিয়ে আসবো ভাবছি।
স্টাডি রুমে শামিনের মুখোমুখি বসে আতায়ুর আলম তার জীবনে অর্জিত সকল মেডেলের বিশদ বিবরণ দিচ্ছে। খুবই উৎসাহের সাথে নিজের জীবনের সাহসিকতার দিনগুলোর স্মৃতিচারণ করছে। শামিন মাথা ঘুরিয়ে সবকিছু দেখে হাতে একটা আর্টিকেল তুলে নেয়। আতায়ুর আলম বলে ওঠে, ওটাও আমার লেখা। কাগজটাই চোখ বুলিয়ে শামিন বলে ওঠে, আপনি বই বের করলেই পারতেন। আপনার লেখায় সাহিত্যিক একটা টাচ আছে। অবশ্য আমি এসব কম বুঝি। পলিটিক্যাল সায়েন্স নিয়ে ঠেলে ঠুলে মাস্টার্স শেষ করেছি। পড়াশোনায় বরাবর অমনোযোগী ছিলাম। এসব পলিটিক্সই আমাকে বেশি টানতো। বাকিটা তো বাবাকে দেখিয়ে আগ্রহ পেতাম। আতায়ুর আলম স্ম্ল্যান হেসে বলে, তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস কিন্তু আমার জন্য নেমেছিল, জানো তুমি? না, এটা ভুল কথা। বাবার পিঠ পিছে তার ভাইয়ের কুকীর্তি আর ইলহামের জন্য বাবা তার পজিশন খুইয়েছে। আমি বরাবর এটাই মেনে এসেছি। আপনি সাংবাদিক, আপনার কাজই তো সত্য তুলে ধরা। আতায়ুর আলম বলে, আসল কথায় আসি, সরকারি ফান্ড সিন্ডিকেটের আর্টিকেলটা আমি লিখেছি, ছাপিয়েছি। এই ব্যাপারে কি তোমার কোনো আপত্তি আছে? শামিন আতায়ুর আলমের চোখের দিকে তাকিয়ে বলে, আপত্তি কেন থাকবে? আপনি কি ভাবছেন সিন্ডিকেটের সাথে আমি জড়িত? মেয়ে জামাই হিসেবে ছাড় দিতে যাচ্ছেন? তা ঠিক নয়। আমতা আমতা করে বলে আতায়ুর আলম। শামিন ঠান্ডা গলায় বলে, পুলিশ তদন্ত করবে, ওপর মহল থেকে লোক আসবে, সত্যিটা সামনে আসবে। 13 কোটি টাকা জনগণের জন্য ছিল, আমার দলের কর্মীদের জন্য নয়। আমিও চাই এর একটা সুরাহা হোক। হাসতে গেলে কেন? আমি কি বাচ্চা? পথ চিনে আসতে পারে না? ভাইয়ের দিকে তাকিয়ে আছে ইসমাম। শামিন চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে বলে, আমি তোদের তেমনটাই মনে করি। ইসমাম চুপ করে বসে থাকে। শামিন বলে, আমিও তখন খুব ছোট, মাকে দেখতাম তোদের ডায়পার চেঞ্জ করে দিতে। আমি 2 দিন ভালো করে লক্ষ্য করলাম, তারপর নিজেই চেষ্টা করলাম। সেই থেকে তোরা রিশুর ডায়পার চেঞ্জ করেছি। আমার কাছে এখনো মনে হয় তোরা তেমন। শামিনের কথাই ম্লান হাসে ইসমাম। তারপর বলে ওঠে, বাড়িতে কে কে আছে এখন? তোর বড় ভাবি, মেজো ভাবি, ইলহাম চিটাগাং গিয়েছে, ইশিতা ইউনিভার্সিটিতে। গাড়ি ডানে ঘোরাও ভাইয়া। শামিন অবাক হয়ে বলে, কেন? আগে বাবার কবর জিয়ারত করতে যাব। দুই ভাই চুপচাপ। ইসমাম বলে ওঠে, বাবা বলতেন আমি যেন তার জানাজায় অন্তত থাকি, সেটাও তো হয়নি। আমি কিন্তু বাবার অপদার্থ ছেলে প্রমাণিত হলাম ভাইয়া। বাবা খুব একটা মিথ্যা বলতেন না। শামিন কোনো জবাব দেয় না। গাড়ি ঘুরিয়ে তারা গ্রামের বাড়ির দিকে যায়। সেখানে দুই ভাই গোটা সকালটা কাটিয়ে আসে তাদের বাবার সাথে। গাড়ি শান্তিনীরের গেট দিয়ে ভেতরে ঢোকে। কলিং বেল টিপে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আলো এসে দরজা খোলে। ইসমাম নিচু স্বরে আলোকে সালাম দিলে আলো সালামের উত্তর দেয়। শামিন হাসতে হাসতে আলোকে বলে, রান্নাবান্না হয়েছে? আলো মাথা নাড়ায়। রান্নায় লবণ হয়েছে কিনা দেখেছো? মাথা নাড়িয়ে আলো অস্ফুট স্বরে বলে, দেখেছি। শামিন বলে, ঠিক আছে, ও ফ্রেশ হলে ওকে খেতে দিও। প্লেনে কিছু খাইনি। আলো মাথা নাড়িয়ে ইসমামের দিকে তাকায়। ইসমাম চুপচাপ সোজা হেঁটে সিঁড়ির কাছে যায়। আলো রান্নাঘর থেকে সবকিছু নিয়ে এসে টেবিলের ওপর সাজিয়ে রাখে। অনেক সময় নিয়ে সে এসব রান্না করেছে। হুট করে শামিন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আলো চমকে ওঠে, নিচু স্বরে বলে, ইহান বাড়িতে ছোটাছুটি করছে। শামিন হেসে আলোকে ছেড়ে দিয়ে মুখোমুখি দাঁড় করায়। তারপর আলোর চোখে চোখ রেখে বলে, আজ তোমাকে একটু একটু গিন্নিদের মতো লাগছে। একটু একটু, পুরোপুরি নয় কেন? শামিন হেসে আলোর আঁচল টেনে মাথায় তুলে দিয়ে বলে, কারণ এটা ছিল না। আমি আজও বাড়িতে একটু যেতে চাচ্ছি, আবার কিছু ঘন্টা থেকে চলে আসবো, জরুরি কিছু কাজ আছে। শামিন পাঞ্জাবির দিকে তাকায়। বিজনেস যেটা শুরু করেছিলাম সেটা আম্মুকে বুঝিয়ে দিয়ে আসবো। আরও 2 জন লোক নেওয়া হয়েছে। আমার শাশুড়ি হবে কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক। বাহ, বেশ ভালো। আলো হাসে, তারপর বলতে থাকে, টিউশনিটা ছেড়ে দিয়ে খারাপ লাগছে খুব। দিদিমণি আজকেও ফোন দিয়েছিলেন। শামিন আলোর দিকে এগিয়ে আসে, জড়িয়ে ধরে বলে, খুব উপার্জন করতে ইচ্ছে করে। আলো মৃদু স্বরে বলল, তারপর বলে ওঠে, কতগুলো টাকা বেতন পেতাম জানেন? 6,500 টাকা। শামিন অবাক হওয়ার ভান ধরে বলল,
6,500 টাকা? বাবা, এতগুলো টাকা! আলো বুঝতে পেরে যায় শামিন তাকে খোঁচা মারছে। সে মুখ ভার করে বলে, আপনার কাছে 6,500 টাকা কিছু না, কিন্তু আমার কাছে অনেক কিছু। সপ্তাহে 5 দিন সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে মাস শেষে যখন টাকাগুলো পেতাম, তখন অন্যরকম একটা আনন্দ হতো মনে। ওই 6,500 টাকায় ভাই দুটোকে কত কি যে কিনে দিতাম। আব্বু তো ওদের এক একটা সাবজেক্টের টিউশনি ফি দিতে দিতেই হিমশিম খেয়ে যেত। ওদের শখ পূরণ করতো কখন? শামিন আলোর দিকে তাকিয়ে আছে। কপালের কাছে এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, আমার কাছে একটা চাকরির অফার আছে। একটা এজেন্সি চালাতে হবে। সপ্তাহে 3 দিন সন্ধ্যা 6টা থেকে রাত 8টা বসলেই হবে। বেতন 8,000 টাকা। করবে চাকুরিটা? নতুন এজেন্সি, তাই মালিকের থেকে বেশি বেতন দিতে পারবে না। আলো অবাক হয়ে তাকায় শামিনের দিকে, তারপর বলে, এজেন্সি? কি এজেন্সি? শামিন মৃদু হেসে তার ল্যাপটপ নিয়ে বসে। আলোকে কাছে টেনে পাশে বসিয়ে বলতে থাকে, একটা এজেন্সি খুলেছি নতুন, প্রতিবন্ধী ও বিধবা নারীদের উন্নয়নে কাজ করবে। এছাড়াও গরিব স্টুডেন্ট যারা তুখোর মেধাবী কিন্তু যাদের মেডিকেল কোচিং, ভার্সিটির কোচিং করার সামর্থ্য নেই, তাদেরকে সাহায্য করা হবে। প্রাথমিকভাবে এই দুটো প্রজেক্ট হাতে নিয়েছি, এর বাইরে সামর্থ্য কিংবা অর্থায়ন নেই। আলো অবাক হয়ে শামিনের দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে, এসব কখন করলেন? এই 2 দিন এসব নিয়েই ছুটাছুটি করেছি। আলো তাকিয়ে থাকে। শামিন হেসে বলে, 8,000 টাকার বেশি কিন্তু দিতে পারবো না। যদি অফারটা পছন্দ হয় তবে আমাকে তোমার সিভি দিও। এত কিছু কিভাবে ম্যানেজ করবেন? পারিবারিক ব্যবসার টাকা তো আপনার একার না, আপনার ভাই বোনদেরও। এমনিতেই বেশ কিছু এজেন্সিতে দিচ্ছেন টাকা, এতিমখানা চালাচ্ছেন। নিজেকে কি রাজা রামমোহন রায় ভেবে বসে আছেন? শামিন হেসে ফেলে। তারপর হাসি থামিয়ে বলে, কে বলেছে আমি সব টাকা দেব? আমিও দেব, তবে সামান্য। বাকিটা তুমি ম্যানেজ করবে। আমি কিভাবে? প্রত্যেক মাসে এজেন্সি থেকে ক্যাম্পেইন করা হবে বিভিন্ন জায়গায়, কলেজ, ইউনিভার্সিটিতে। সেখান থেকে লোকজন যা দেবে সেটাই ব্যয় হবে। আলো সবটা বুঝতে পেরে চুপ করে থাকে। শামিন বলে, করবে চাকুরিটা? আমি বিশ্বস্ত আর পরিশ্রমী একজন কর্মী চাচ্ছি। কিন্তু এভাবে সরাসরি নিজের বউকে চাকুরি দেওয়া কি ঠিক? অন্যান্য বেকারদের তো হক আছে। স্বজন প্রীতি করলাম, মাঝে মাঝে মেয়র একটু দুর্নীতি করবে না? একেবারে সৎ থাকলে কেমন দেখায়? আলো হেসে ফেলে। তারপর বলে, নাম কি আপনার এজেন্সির? আমি কাল সিভি জমা দেব। শামিন কয়েক পলক আলোর দিকে তাকিয়ে বলে, এজেন্সির নাম ইয়াসার আলো ফাউন্ডেশন। আলো শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন তার স্ত্রীর হাতে চুমু খেয়ে বলে, শাহজাহানের মতো স্ত্রীর জন্য তাজমহল তো করতে পারবো না। আমি একটা চাকুরি দিলাম, তুমি খুশি আছিয়া? খাবার টেবিলে 4 ভাই বোন মিলে হাসাহাসি করতে করতে খাচ্ছে। কতদিন পরে আবার তারা একসাথে খেতে বসেছে। আলো রান্নাঘর থেকে উকি দিয়ে দেখছে। তার ইচ্ছে করছে না ভাই বোনদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে। ভাই বোনদের নিজেদের কত কথা থাকতে পারে, সে বরং সবার খাওয়া হয়ে গেলেই খাবে। শামিন আশেপাশে তাকিয়ে আলোকে ডাকতে থাকে। আলো ধীর পায়ে এগিয়ে যায়। ঈশিতা মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, তুমি রান্নাঘরে ঘাপটি মেরে আছো কেন ভাবি? এখানে আমরা কত গুরুত্বপূর্ণ আলোচনা করছি, তুমি শুনবে না? আলো কিছু বলতে যাবে তখন শামিন বলে, বসো এখানে, ঋতু খেয়েছে, আমিও খাচ্ছি। তুমি অপেক্ষা করছো কিসের? আলো বাদ সাধতে যাবে তখন শামিন একটা চেয়ার টেনে বলে, বসো। আলো বসে পড়ে। ইসমাম খাবার নাড়াচাড়া করতে থাকে। হঠাৎ শামিন সবার মুখের দিকে তাকিয়ে খেতে খেতে বলে ওঠে, এখানে সবাই যখন আছি তাহলে আমি কথাটা বলি। তোদের সবাইকে সবসময় পাওয়া যায় না। আলো মাথা তুলে তাকায়। এই লোক এখন কি বলবে? ইসমামের বিয়ের কথা নাকি? তাহলে তো এখানে আবার ঠান্ডা যুদ্ধ লেগে যাবে। আলো অনুমানের উপর ভিত্তি করে শামিনকে থামিয়ে দিয়ে বলে, খাওয়া শেষ করে বলুন। শামিন আলোর কথা গায়ে না মেখে বলতে থাকে, আমি আর ইলহাম একটা মেয়ে পছন্দ করে রেখেছি ইসমামের জন্য। ইসমাম খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে তাকায়। ঈশিতা আনন্দিত গলায় বলে, তাই নাকি? ওই ফিহা বলে মেয়েটা, তাই না?
শি ইজ টু মাচ কিউট ভাইয়া, বেশ মানাবে ওদের। শামিন খুশি খুশি গলায় বলে। হ্যাঁ, তোর বড় ভাবিও ওকে পছন্দ করেছে। ইসমাম আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে ফেলে, চোখ ঘুরিয়ে ইসমাম বড় ভাইয়ের দিকে তাকায়। শামিন ঠান্ডা গলায় বলে, কি এভাবে দেখছিস? কি গ্লাস ভেঙে হাত কাটবি? একটা গ্লাস ইসমামের দিকে এগিয়ে দিয়ে বলে। নে, এটা ভেঙে ফেল। ইসমাম ঠান্ডা ঠান্ডা গলায় বলে, কেন আমাকে নিয়ে পড়ছো কেন? ভাইয়া ঈশিতা মেয়ে, ওর বিয়ের ব্যাপারে মাথা না ঘামিয়ে আমাকে নিয়ে পড়ছো কেন? ঈশিতা চেঁচিয়ে ওঠে। তুই নিজে বাঁচতে আমার কথা উঠাচ্ছিস কেন ভাইয়া? আমার সাথে তোর কোন জন্মের শত্রুতা? তো তুই এত খুশি কেন আমার বিয়ে নেই? তোর এত আনন্দ কিসের? মুহূর্তেই ঝগড়া লেগে যায় দুজনের মধ্যে। আলো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এরা এখনো এভাবে চুলোচুলি করে? কি অদ্ভুত! ঝগড়ার এক পর্যায়ে ইসমাম ঈশিতাকে বলে ফেলে, এখনো তো তুই বেকার বেকার ভাইদের ঘাড়ে খাচ্ছিস, না চাকরির চেষ্টা করছিস, না বিয়ের জন্য রাজি হচ্ছিস। তুই আমার লাইফ নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? শামিন ইসমামকে ধমক দিয়ে থামিয়ে দেয়। ঈশিতা কিছুক্ষণ ইসমামের দিকে তাকিয়ে থেকে পানির গ্লাস উঠিয়ে ইসমামের মুখে ছুঁড়ে দেয় পানি। তারপর গটগট করে হেঁটে দোতলায় উঠে যায়। ইসমাম চুপচাপ খেতে থাকে ভেজা অবস্থাতেই। তারপর খাওয়া শেষ করে উঠে চলে যায়। ইসমামের পিছু পিছু উঠে চলে যায় ইলহাম। খাবার টেবিলে বসে থাকে আলো এবং শামিন। আলো শামিনের দিকে তাকিয়ে বলে, কি দরকার ছিল? শামিন হাত ধুয়ে উঠে পড়তে পড়তে বলে, আমি হাল ছাড়বো না। টেবিল পরিষ্কার করে আলো দোতলায় উঠে দেখে ইসমাম আর ঈশিতা বসে বসে ক্রিকেট ম্যাচ দেখছে। আলো বেশ অবাক হয়। এই মাত্রই তো দুটোতে হাততালি মারামারি করছিল, এরই মধ্যে মিল হয়ে গেল। এরা চার ভাই বোন খুবই অদ্ভুত। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আলো ঘরে চলে যায়। বিছানায় বসে বইটা মাত্র হাতে নিয়েছে, একটা ড্রামার চোখ বুলাবে বলে। তখনই শামিন বারান্দা থেকে এসে আলোর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। চোখ দুটো বন্ধ করে রেখেছে সে। আলো নাক কুঁচকে বলে, সিগারেট খেয়েছেন? বাহ, এই চমৎকার গুণ সম্পর্কে আমি অবগত ছিলাম না। রাগ করলে বছরে 2টা খাই। এই আজ একটা খেয়েছি, আর একটা 6 মাস পরে খাবো। আলো ঠান্ডা গলায় বলে, না, রাগ করব কেন? আমারও তো এত খুশি লাগছে, এত খুশি লাগছে যে খুশিতে ইচ্ছে করছে আপনাকে ঘর থেকে বের করে দেই। শামিন মৃদু হেসে বলে, মাথার চুল টেনে দাও। মামার বাড়ির আবদারগুলো করতে বেশ পারেন মেয়র সাহেব। আবদার নয়, স্ত্রী হবার 11তম শর্ত। নাও, চুল টেনে দাও। 32 বছর হয়ে গিয়েছে আমার, আর 2 বছর পরেই টাকলা হতে শুরু করব। তখন স্বামীর চুল টেনে দেওয়ার জন্য মেঝেতে শুয়ে গড়াগড়ি করে কাঁদলেও চুল পাবে না। এখন মন ভরে টেনে রাখো বউ। কমলা রঙের শাড়িটার দিকে তাকিয়ে থেকে আলো মুচকে হেসে শাড়িটা হাতে তুলে নেয়। লোকটা একটা আস্ত পাগল। আলমারি ভর্তি শাড়ির প্রায় অর্ধেক শাড়ি কমলা রঙের। কি পেয়েছে এই রংটাতে সে? আর কোনো রঙে বুঝি আলোকে মানায় না। আঁচল গায়ে জড়িয়ে নিয়ে মাথায় তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। শামিন বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপে কিছু টাইপ করছিল। আলো শামিনের দৃষ্টি আকর্ষণ করতে মৃদু আওয়াজ করে গলা খাকারি দেয়। শামিনের কোনো হেলদোল নেই, সে এক মনে ল্যাপটপে কিছু একটা দেখছে। আলো মাথা থেকে তোয়ালে খুলে ফেলে বলে, শুনছেন আমাকে কেমন লাগছে? শামিন আলোর দিকে না তাকিয়ে ল্যাপটপে কি টাইপ করতে করতে অন্যমনস্ক ভঙ্গিতে বলে, সুন্দর লাগছে। আরে দেখে বলুন না। ব্যস্ত আলো, পরে দেখবো, যাও। আলো মাথা ঘুরিয়ে শামিনের দিকে তাকায়। তারপর কণ্ঠে একরাশ অভিমান মিশিয়ে বলে ওঠে, এমনটা তো আমি শুরুতেই আন্দাজ করেছিলাম। বাংলাদেশের ছেলেদের এইটা একটা নীতি, শখের নারী পটে গেলে তখন আর পাত্তা দিতে ইচ্ছে করে না। শামিন কিছুক্ষণ কিবোর্ডে টাইপ করে আলোর দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি পাত্তা দেওয়া শুরু করলেই তো বলে দেবে, ছাড়ুন ছাড়ুন, তরকারি পুড়ে যাচ্ছে, ইহান আসছে, জাপানে টর্নেডো হচ্ছে, পৃথিবী উল্টে যাচ্ছে। এখন ড্রামা না করে যাও, আমি সত্যি ব্যস্ত আছি। আলো শীতল চোখে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন আলোর দিকে না তাকিয়েই বলতে থাকে, স্ত্রী হবার 12তম শর্ত হচ্ছে স্বামী ব্যস্ত থাকলে তার জন্য চমৎকার 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসে তাকে দেয়া, তার পাশে বসে তার কাঁধে মাথা রাখা,
এবং অবশ্যই মুখে তালা লাগিয়ে রাখা, যাতে স্বামীর কাছে কোনো অসুবিধা না হয়। আলো বিরস্ব মুখে রান্নাঘরে ঢুকে কফির চুলে পানি গরম করতে হবে। সিতারা অবাক হয়ে বলে, আলো কপাল কুঁচকে বলে, বলো তো সিতারা, পৃথিবীতে সব থেকে পোল্টিবাজ প্রাণী কোনটা? মানে দ্রুত রং বদলায় কারা? সিতারা বলে, হয়নি। সিতারা কিছুক্ষণ চিন্তা করে বলে, হয়নি, তাদের থেকেও পোল্টিবাজ।